দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি ভোটের লড়াইয়ের অপেক্ষা। আর মাত্র একদিন, যদি বলি রাত পোহালেই, আজকে না তো একদিন পরেই নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত, সেই সঙ্গে আবার অনেক শঙ্কারও একটা নির্বাচন। সামনে কী অবস্থা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের শঙ্কা আছে। এবং গত কয়েকদিন যেদিন থেকে আসলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেদিন থেকে নানা ধরনের আমরা কথাবার্তা শুনছিলাম, নানা ধরনের ধারণা ছিল, আশঙ্কা ছিল যে কী হবে। শেষ পর্যন্ত কিন্তু নির্বাচন একদম মাত্র একদিনের দূরত্বে অবস্থান করছে। আজকেও দেখলাম জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ফলাফল যাই হোক, জাতির স্বার্থে সবাইকে মেনে নেওয়ার আহ্বান করেছেন। অন্যদিকে যে রাজনৈতিক প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি জামায়াতের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের অভিযোগ আজকেও করা হয়েছে। সব কিছু মিলে প্রত্যাশা, শঙ্কা নিয়েই আমরা ভোটের জন্য অপেক্ষা করছি। এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো, আরও বিস্তারিত জানার চেষ্টা করব। দুজন আলোচক আছেন, আমরা পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, এবং আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামাল হায়দার, তিনি সাবেক সেনা কর্মকর্তা এবং জুলাই অ্যাক্টিভিস্ট। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনায় যাই। একটু মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করি। আমি আজকে একটি পত্রিকার দুটি একদম হেডিং যে নিউজ, সেটি হচ্ছে, একটি যদি পড়ি আমি, একটি হচ্ছে ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তারেক রহমান বলেছেন কালকে যে শীর্ষ জনসভাগুলো করেছেন। আর নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ, জামাতের আমির, তার যে জনসভাগুলো আছে সেখানে বলেছেন। এই দুটি বলার পর আমি আসলে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে নির্বাচন নিয়ে তো অনেক শঙ্কা ছিল, অনেক কিছু ছিল, কিন্তু একদিন দূরত্বে নির্বাচনের আগে যেমনটি বললাম, সব কিছু মিলে নির্বাচন নিয়ে এখন কি শঙ্কার সেই জায়গাটা আছে? আমি এই হেডিংটা যদি মিলেই বলি। আপনি যদি শুধু বলেন যে ভোটের দিন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা, তাহলে আমি বলবো যে খুব একটা নাই। কিন্তু যদি বলেন যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে কিনা, তাইলে আমার প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে নির্বাচনটা কিন্তু নট অনলি যে আপনি 8টা বা 9টার সময় গিয়ে ভোট দিয়ে দিলেন অ্যান্ড দি স্টোরি ইজ এন্ডেড আপ, তা কিন্তু না। ইটস এ প্যাকেজ। সেটা কীরকম? আপনি ভোট দিবেন, ভোট শান্তিপূর্ণভাবে দিবেন, এই কথাগুলো আমি বলতেছি। তারপর সন্ধ্যায় ভোট গণনা হবে, ইমিডিয়েটলি সেটা রেজাল্ট হবে, তারপর 2-1 দিন পরে শপথ হবে, তারপরে পিসফুল পাওয়ার ট্রান্সফার হবে টু দি ইলেক্টেড বডি। ইট ইজ এ প্যাকেজ। সো আনলেস দি হোল প্যাকেজ ইজ ডান, আপনি বলতে পারবেন না যে নির্বাচন ভালো হয়েছে। উই এক্সপেক্ট যে নির্বাচনটা ভালো হোক, কিন্তু ওই যে বললাম যে অন্যান্য যে প্যাকেজের যে এলিমেন্টগুলি, ওগুলি কিন্তু এগুলি সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। পরশুদিন মোটামুটি একটা শৃঙ্খলা হয়তো থাকবে, যেমন ধরেন যে আর্মি যদি অ্যাক্ট করে, এবং আনসার নাকি খুব অ্যাডামেন্ট যে তারা পিস মানে মানে যাতে থাকে, শান্তি থাকে, সেভাবে ইয়ে করবে। তাই মনে করি আর্মি যদি প্রপারলি অ্যাক্ট করে, সিলেক্টিভলি না, প্রপারলি যদি অ্যাক্ট করে, তাইলে একটা ভালো নির্বাচন হবে। বাট এই যে আমি রিপিট করলাম, সিলেক্টিভ হওয়া চলবে না। আমরা কিন্তু আগে দেখছি আর্মি অ্যাক্ট করছে সিলেক্টিভলি, কোথাও কোথাও হাইপার অ্যাক্টিভ, কোথাও কোথাও ইনঅ্যাক্টিভ। এটা করা চলবে না। এটা আপনার আর্মি যদি যেহেতু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তারা যদি অ্যাক্ট করে এবং আনসার টানসার বিজিবি টিভি সবাই একটা নির্বাচনের দিন পিসফুল হওয়াটা খুবই সম্ভব। মানে দিজ আর অল বিসাইডস দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ যে মানে রেজাল্টটা ঠিকমতো হচ্ছে কিনা এবং ইলেক্টেড বডির কাছে ক্ষমতা যাচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তা না হলে কিন্তু এই নির্বাচন তো, এটার তো কোনো মূল্য থাকবে না, তাই না? সো আমি ওইটা 12 তারিখ কতটা শান্তিপূর্ণ থাকলো, এটা আমার কাছে খুব বড় কনসার্ন না। মানে আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্ত থাকে, তাহলে কি এটা নির্বাচনটা সুষ্ঠু হবে? মানে আমরা কেন হবে না? কী কারণে হবে না? হ্যাঁ, অলদো ধরে যে এখানে একটা মবক্রেসি তো জন্ম নিছে, হ্যাঁ, এবং ইনস্টিটিউশনালাইজ হচ্ছে মবক্রেসি। মবক্রেসি ইজ এ বিগ ফ্যাক্টর, কিন্তু আর্মির কাছে তো মবক্রেসি কুলাবে না। কুলাবে না, এটা তো আমরা জানি। আর্মি অ্যাক্ট করে না বলে না মবক্রেসি এতটা মাথাচাড়া দিছে। আর্মি যদি প্রথম থেকে অ্যাক্ট করতো, মবক্রেসি থাকতোই না। এটা 1-2 ব্যাপার, তাই না? কিন্তু কী কারণে, কোন রহস্যময় কারণে যে চিফ অ্যাডভাইজার আর্মিকে অ্যাক্টিভেট করলেন না, এটা আমার মাথায় এখনও ঢুকে না। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এটা সি যে কি হচ্ছে এখন। যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে ডেমোক্রেসির সৌন্দর্য কী? হোয়াট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি?
বা হোয়াট ইজ দ্য বিউটি অফ ইলেকশন, সেটা হচ্ছে যে পরাজিত তার পরাজয় বরণ করে নেবে। দ্যাট ইজ দ্য বিউটি। ওয়েস্টার্ন ডেমোক্রেসি যে কারণে এত ফাংশনাল। আজকে প্রধানমন্ত্রী সেটাও আহ্বানও আমি জানিয়েছে। তারটা শুনি নাই, জানিয়ে আমি আহ্বান আমি তার বক্তব্য শুনি না সাধারণত। মানে ওনার মানে কি বলে ড্রিম, ওনার কতগুলি ড্রিম আছে, এগুলি অবাস্তব ড্রিম। যাই হোক, ওনার বক্তব্য আমি শুনি টুনি না। তো কথাটা হচ্ছে যে পরাজিত যদি মানে পরাজয় মেনে নেয়, তাইলে এটা আমাদের জাতির জন্য একটা খুব বড় সুসংবাদ হবে, খুব বড় সুসংবাদ। এর চেয়ে বড় সুসংবাদ আর হতে পারে না। কিন্তু সেটা হবে কি না, ইট ইজ ডাউটফুল। দেখেন, আমি আচ্ছা, এই সংশয়টা নিয়ে আমি একটু আলোচনা আসছি। আমার একটা প্রশ্ন আসছি। আমি একটু মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামাল তার কাছে ঘুরে আসি। আমি একটু নিরাপত্তা, যেহেতু এই ভোটের পরিবেশ নিয়ে আলোচনা করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে সবকিছু মিলে যে নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত আমরা কথা শুনছি, মানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকছে, তা থেকে একটা শান্তিপূর্ণ যে ভোটের প্রত্যাশা, সেটি আপনি কতটা আশাবাদী? আমি এক কথায় হচ্ছে আশাবাদী, আশার মানুষ, আশাবাদী। জুলাইয়ে সম্পৃক্ত হয়েছিলাম আশা নিয়েই। আর যে আয়োজনটা আমরা দেখছি সেটা বিশাল এবং ব্যাপকই আয়োজন হচ্ছে। এভাবে করে আসলে কোনোবার ভোট আয়োজন করা হয়েছে কিনা জানি না। 7.5 লক্ষ আনসার, কোনোবার কোনো কেন্দ্রেই সশস্ত্র আনসার ছিল না। এবার 3 জন করে থাকবে, আরও 10 জন আনসার থাকবে। এবং আনসারের মহাপরিচালক যেভাবে বলছেন যে লাশের উপর দিয়ে যেতে হবে একটা ভোট, বিকজ ভোটটা হচ্ছে আমানত, 17 বছর মানুষ ভোট দেয় নাই, তার থেকে তার বাহিনীকে যেইভাবে ভিগর আমরা মানে চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি, তাতে আমি আশাবাদী ওদের জন্য না, 1,02,000 বা 4,000 সেনাবাহিনী থাকছে। এই নাম্বারটাও মোটামুটি বড়। আর একটা জিনিস হচ্ছে, গত তিনটা নির্বাচন হচ্ছে, আমার মনে হয় যে তার নিয়ন্ত্রিত নির্বাচন করেছে এবং নিয়ন্ত্রণ করেছে ভোটের আগেই। তারা কিন্তু পুরোটা মেকানিজম করে নিয়ন্ত্রণটা নিয়েছে। যারা করতে পারে তাদেরকে সবই করেছে। তো এইবারের নির্বাচন, আমি 2001 সালের নির্বাচনে নিজেই মাঠে ছিলাম। সেবারও আমি একেবারে মাঠ পর্যায়ে একটা জেলার দায়িত্বে ছিলাম এবং আমি দেখেছি যে আর্মি যদি চায়, কমান্ড চ্যানেল যদি চায়, তাহলে পারে নির্বাচন কারচুপি হবে বা পক্ষপাতমূলক হবে, এটার সুযোগটা কমে যায়, একদম কমে যায়। এবং এইবার আমি পত্রপত্রিকায় সেনাপ্রধানের বক্তব্য এবং ল্যাটারালি যেহেতু আমার জানার সুযোগ আছে, তা আমি যেটা জেনেছি তারা খুবই প্রফেশনালি বলেছে যে না, এটা হবে না। আমি শুধু শঙ্কিত হচ্ছে, বাইরে থেকে কিছু ফরমায়েশি বক্তা আছে, তারা উস্কানিটা দিচ্ছে এরকম যে জুনিয়র অফিসাররা কথা শুনবে না, ইনসাফের পক্ষে থাকবে। এগুলো বোগাস কথাবার্তা তারা বাজারে আনছে। বাংলাদেশ দিন শেষে তো একটা স্থিতির মধ্যে যেতে হবে, যে কোনো মূল্যেই স্থিতির মতো যেতে হবে। এই মব বলেন, উত্তেজনা বলেন, এই গালিগালাজ বলেন, এগুলোর মধ্যে থাকা যাবে না। পুলিশও তাদের একটু তাদের মোরাল জায়গাটাতে একটু দুর্বলতা আছে, মনোবলের জায়গায়, বিকজ অনেক একটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে। তারপরেও পুলিশের নেতৃত্ব, গত 2 দিনে আমি তাদের লক্ষ্য করলাম, তাদের নেতৃত্ব, আসলে নেতৃত্বের ডাইরেকশনটাই মেইন। এখানে যতজন মানুষ রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয় বা রাষ্ট্রের হয়ে সশস্ত্র থাকে, তারা আসলে খেয়াল করে যে নেতৃত্ব কি বলছে। হ্যাঁ, বাংলাদেশে এই স্টাইলটা আছে যে হ্যাঁ, টিএনও আমার পক্ষে কাজ করছে বা ওসি আমার পক্ষে, এসপি সাহেব করছে কিনা, এগুলো আসলে বিলীন হয়ে যায় যদি মানে নেতৃত্ব, সুপ্রিম কমান্ড যদি সেরকম করে। আর্মি যেহেতু করছে, আমি আশা করি যে নিরাপত্তার প্রবলেম নেই। আমার শঙ্কা ছিল অন্য জায়গায়। আমার শঙ্কা ছিল হচ্ছে যারা পালিয়ে গিয়েছে, সেই সার্বভৌমত্বের বিরোধী যে পক্ষটা, তারা কোনো ধরনের ওয়াইল্ড কার্ড খেলে কিনা। কারণ তাদের যে মানুষদের সাথে আমরা চিনি বা পরিচয় আছে, কানেকশান, বা তাদের থেকে শুনতাম ভোট হবে না করতে করতে আমরা কিন্তু 36 ঘন্টার মধ্যে চলে এসেছি। 36 ঘন্টার মধ্যে চলে এসেছি। সো এখন পর্যন্ত আমরা যেহেতু যেতে পেরেছি, সেখানে আসলে নিরাপত্তার প্রবলেমটা কোথায় হচ্ছে, এখন প্রতিদ্বন্দ্বী দলসমূহ তারা কতটুকু সম্মানের সাথে জুলাইকে দেখবে, তারা কতটুকু সম্মানের সাথে আকাঙ্ক্ষাকে দেখবে। আমার জেতাটা একদম বড় না, সে কি এটা ভাবতে পারে? আমার জেতাটা একদমই বড় না, আমার একটা সুষ্ঠু নির্বাচন বড়। সেই জায়গায় কি পৌঁছাইতে পারবে? সেই জায়গাটা এখন পর্যন্ত আচরণ দেখে কি মনে হয়? সেই জায়গায় এখন পর্যন্ত আচরণ দেখে একটা দলকে আমি দেখবো, তারা হচ্ছে সাইজে ছোট, তাদের ইতিহাস নাই বড় হওয়ার, কিন্তু তারা দেখা যাচ্ছে কথাবার্তায় অনেক বড় হচ্ছে।
তারা কথায় কথায় এমনভাবে বিষ ছড়াচ্ছে, সেটা আমি পছন্দ করছি না। তারা জুলাইয়ের মুখ বলে পরিচয় দিচ্ছে, বাট জুলাইকে কলঙ্কিত করে ফেলতেছে আমার কাছে মনে হচ্ছে। বিকজ ছোট একটা ঘটনা, শেরপুরে কিন্তু আক্রমণ করেছে জামাতে ইসলামী এবং সেখানে একজন মেজর আহত হয়েছে। ওখানে আমি চিনি ব্যক্তিগতভাবে মেজর আহসান, আপনি ফেসবুকে গেলেও দেখবেন ও কিন্তু ঘটনার সাথে সাথেই স্ট্যাটাস দিয়েছে ছবি টবি দিয়ে। কিন্তু এটা 6 ঘন্টা ধরে পাল্টাপাল্টি হয়েছে। ওদেরকে যে রাস্তা দিয়ে যেতে মানা করেছে ও জোর করে গিয়েছে, বিকজ ওই সময়টাতে তার লাশ দরকার ছিল। ওখানে যে ঘটনাটা ঘটেছে, ঢাকায় দেখা যাচ্ছে চরম উত্তেজনা তৈরি করেছে। আসলে দিন শেষে তো সংসারটা করতে হবে, মানে দুইটা পার্টি মিলেই তো দেশটা চালাইতে হবে। কেউ বিরোধী দলে থাকবে, কিন্তু আপনি যে বলছেন আজকেও তো জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিশেষ বিএনপি নাম নিয়ে, যে প্রশাসনের একটি অংশ একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। এই জিনিসগুলা ওরা হচ্ছে, যেটা হচ্ছে ও তো ছোট, ও ম্যানেজ করতেছে হচ্ছে পারসেপশন ম্যানেজমেন্টটা বড় করে করতেছে, ও হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টটা করতেছে। আমরা মোবাইলে দেখতেছি মনে হয় কালকে শপথ নেবে ওরা, মোবাইলে ওরা অনেক ছড়াচ্ছে 13 তারিখে। তো ওই জিনিসগুলোতে তারা একটু কুটিলতার মধ্যে দিয়ে আসে এবং সবচেয়ে বিরক্তিকর হচ্ছে তাদের নেতা বিশেষ করে ছাত্র নেতাদের কথাবার্তা ভেনোমাস, মানে যেটাকে আমরা বলি যে একদম বিষাক্ত। আসবো এই বিষয়ে একদম দর্শকের কাছে ফোনটা নিয়ে আসছে আপনার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রস্তুতি করেন। আমার নাম হচ্ছে মনিরুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা, থানা নাচল। জি মনিরুল সাহেব বলেন। এই ঘটনা হয়েছে কি, ভোটের পরের দিন যদি আপনার রেজাল্ট যদি সঙ্গে সঙ্গে রেজাল্টটা হয়তো সব থেকে ভালো হয়, আর যদি পরের দিন যদি রেজাল্ট হয়, তাহলে তো এটা গরমিল হয়ে যাবে, একটা আশঙ্কা জায়গা থেকে গেছি। জি ধন্যবাদ। আমি এই প্রশ্ন। জি জি আরেকজন আছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রস্তুতি করেন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তার সাহেব বলেন। আমি দুই জনের কাছে দুইটা প্রশ্ন করবো আমি একটু। জি বলেন। আমি অবসরপ্রাপ্ত উনি যে সেনাবাহিনী, ওই ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হলো যে এই যে আমাদের যে মোবাইল ফোনটা আপনাকে আপনার ইয়েতে নিয়ে যাওয়ার কথা ছিল না সেন্টারে, যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, হঠাৎ করে একটা দলের থেকে প্রশ্ন আসলো যে না নিয়ে যাওয়া লাগবে। তারপরেই দেখি মানে সেটা আমার নির্বাচন সচিব সাহেব বলে দিল যে মোবাইল নিয়ে যাওয়া যাবে। এই আইনটা কি এত সস্তা হয়ে গেল এই মোবাইলটা দেওয়ার কারণে? আমার মনে হয় যে গন্ডগোলের একটা ইস্যু তো আর হবে কিনা আমার এটা মনে হয়। আর মাহবুব ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন একটা, সেটা হচ্ছে কি যে 2 দিন যে গাড়ি বন্ধ থাকবে, অফিস আদালত কলকারখানা বন্ধ থাকলো এই ভোটের কারণে করে, আমাদের কি রাষ্ট্রের কি অর্থনৈতিক ভাবে কতটুকু ক্ষতি হবে না লাভ হবে? জি ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি মাহবুব কামাল আপনার কাছে শুরু করি। তাদের উত্তর দিব। জি হ্যাঁ, ওই যে প্রথম যে প্রশ্ন করতে না, ওটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যে রেজাল্ট একেবারেই মানে সুন আফটার দি মানে কাস্টিং এন্ডস। তো এটা খুবই জরুরি, কারণ মানুষ ভোট দেওয়ার পরে না, যারা বিশেষ করে দলীয় সমর্থক কর্মী, তারা সব একটা থ্রিলের মধ্যে থাকবে, একটা টেনশন, সাসপেন্স, কি হচ্ছে না হচ্ছে। তো এটাকে যদি আপনি ডিলে করেন, হ্যাঁ, তাইলে মানে একটা অঘটনও ঘটে যেতে পারে, উত্তেজিত তো তখন তারা আর কি। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনি দেবদাস পড়তেছেন না, পড়ছেন তো আপনি দেবদাস পড়তে পড়তে আপনি এক ধরনের থ্রিলের মধ্যে আসেন। তারপরে যখন দেবদাস মারা যাচ্ছে, তখন যদি কেউ বইটা আপনার কেড়ে নেয়, তখন আপনার মেজাজ কেমন হবে? হ্যাঁ, দেবদাস মারা যাচ্ছে, ওই যে সাসপেন্স, ওই যে থ্রিল, হ্যাঁ, ওইটা আপনি সহ্য করতে পারবেন না। তো সেরকম ইলেকশন নিয়ে যে উত্তেজনা চলতেছে, হ্যাঁ, 2 দলের কর্মী সমর্থকদের মধ্যে বিশেষত, তারা যদি ইলেকশনের ভোট কাস্ট হওয়ার পরপর যদি রেজাল্টটা না পায়, তাইলে ওইরকম তাদের কাছ থেকে দেবদাস বইটা কেড়ে নেওয়ার মতো হবে। গণভোট আর জাতীয় নির্বাচন যদি একসাথে, না ওইটা তো একটা মানে রিজনেবল টাইম, তো আমরা সবাই বুঝবো, আমরা তো আর কেউই ইনসেন্সিবল না, তাই না? আমরা বুঝবো যে এই 2টা ব্যালট কাউন্ট করতে কত সময় লাগবে না। এইটা যদি আপনার বিয়ন্ড লজিক চলে যায়, হ্যাঁ, তাহলে তো মানুষ খেপবেই, তাই না? লজিকের মধ্যে থাকুক যে হ্যাঁ, এটা এত সময় লাগবে, সেটা একটা। আর যেটা সেকেন্ড যিনি বললেন যে আমাদের অর্থনীতির ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, আর নতুন করে ক্ষতি করার কিছু নাই। হ্যাঁ, তারপরে একটা, যেহেতু ইলেকশন একটা বড় ব্যাপার, একটা বৃহত্তর স্বার্থে একটা ক্ষুদ্র ক্ষতি আমরা মেনে নিলাম। অর্থনীতি যা ক্ষতি হয়েছে, এটা মানে এখন যদি আমি শুরু করি, তাহলে আপনার 2 ঘন্টা লাগবে এটা করতে আর কি, মানে আপনার শো করতে। অর্থনীতির অবস্থা এত খারাপ কেন বলছেন? কেন খারাপ নয়, কি কারণে? আছে কোনো ইনভেস্টমেন্ট? আপনি বলেন। আশিক সাহেব কি বললেন? আপনার ইনভেস্টমেন্ট সামিটের সময় কি আমরা দেখলো, কি হাইপ, হ্যাঁ, আর ইংরেজিতে বক্তৃতা দিচ্ছে, বিরাট ব্যাপার আর কি। হ্যাঁ, মানে কি বলে যে ওটারে ডলারের চাপে আপনার ওই যে পাইপলাইন জ্যাম হয়ে যাবে, এরকম একটা অবস্থা।
কালকে কি বললেন যে আমাদের পোর্টের র্যাঙ্কিং নিচে কারণে ইনভেস্টমেন্ট আসবে না। ইনভেস্টমেন্ট নাই, তারপরে ধরেন যে ইনফ্লেশন কত, সাউথ এশিয়া হায়েস্ট, ঠিক আছে, তারপরে ধরেন যে জিডিপি কত, তারপরে এই যে টিআইবি রিপোর্ট দিছে যে আপনার এই যে এক ধাপ নেমে গেছে দুর্নীতিতে বাংলাদেশ, হ্যাঁ, ঋণ কিন্তু খেলা আশিক সাহেব তো এটাও বলেছে যে আগামী সরকার তারা যে কাজগুলো করেছে তার একটা সুফল পাবে আর আগামী সরকারের মাঝামাঝি সময়। সুফল পাবে, হ্যাঁ, দেখবো। আচ্ছা, খেলাপি ঋণ কত এই বছর আগের চাইতে কত বেশি হয়েছে, কারা করলো এই খেলাপ, তারপরে বিদেশি লোন কত, হ্যাঁ, তারপরে আপনি দিচ্ছেন বেতন বাড়ায়া, নেক্সট গভর্নমেন্টকে বেতনটা দিতে হবে না, এ ডাবল করে দিচ্ছেন, যে কতগুলি এমন কাণ্ড করে ফেলছে যে যেগুলি ইলেকটেড গভর্নমেন্ট মানে তারা যে কীভাবে রুল করবে আমি বুঝতে পারতেছি না, হ্যাঁ, কীভাবে কত রকমের সমস্যা নিয়ে যে ইলেকটেড গভর্নমেন্ট, আমি তো আই অ্যাসিউম যে যেই ক্ষমতায় আসুক জামাত অথবা বিএনপি, তারা মানে আমার ধারণা 3-4-6 মাসের মধ্যে তারা অজনপ্রিয় হয়ে পড়বে। এটা এই কান্ট্রি রুল করা খুবই কঠিন হয়ে যাবে, অনেক সমস্যা, ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল, জিওপলিটিক্স, এত সংকট নিয়ে একটা ইলেকটেড বলে আমরা কেন এত আশা করতেছি? আমরা তো উই আর বিল্ডিং ক্যাসেল ইন দ্য ইয়ার, বাতাসে আমরা দুর্গ তৈরি করতেছি, বাস্তবতাটা কি? হ্যাঁ, আপনি ধরেন যে একটা কথা বাদ দেন, এই যে 5ই আগস্টের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে এই 5ই আগস্ট হয়েছিল, তাই না, সেইটা তো এই স্পিরিট তো টোটালি ডেমোলিশড, টোটালি, এটার মধ্যে মিনিমাম কোনো আর ইয়ে নাই, হ্যাঁ, এবং মবক্রেসি যে জন্ম হইল এবং এটাকে সরকারের পক্ষ থেকে এটাকে প্যাট্রোনাইজ করা হইলো, হ্যাঁ, এই মবক্রেসি তো এইটা কি মানে নতুন গভর্নমেন্ট আসলেই এটা শেষ হয়ে যাবে? দেখেন, ওই যে আর্মির কথা উঠলো না, আমি বলতেছি যে আর্মি মানে কতটা কালকে পরশুদিন অ্যাক্ট করবে এ ব্যাপারে আমি একটু লিটল বিট ডাউটফুল। সেটা হচ্ছে যেমন ধরেন এই যে জামাতের এক ক্যান্ডিডেট যে এমপির সাথে মিলিটারি পুলিশের সাথে যে আচরণ করছে, আর্মি কিন্তু কিছুই করলো না, হ্যাঁ। তো এইটা তো ধরেন বোঝা যাচ্ছে যে আর্মির অ্যাটিটিউডটা বোঝা যাচ্ছে। এইটা যদি আপনার এই অ্যাটিটিউড যদি ইলেকশনের দিন থাকে, হ্যাঁ, সিলেক্টিভ হয়ে যায় যে এইটা হচ্ছে জামাতের লোক, এইটা হচ্ছে এনসিপির লোক, এইটা হচ্ছে বিএনপির লোক, এটা হচ্ছে আওয়ামী দোসর, এরকম সিলেক্টিভ হয়ে গেলে তো কিছু লাভ হবে না, হ্যাঁ, লাভ হবে না। আপনাকে মানে কার পলিটিক্যাল আইডেন্টিটি কি এটা মাথায় রাখাই যাবে না, সিলেক্টিভ হওয়া যাবে, হ্যাঁ, একেবারে টোটালি প্রফেশনালিজম যদি দেখাইতে পারে তাইলে। আরেকজন দর্শক আছে, ফোনটা নিচ্ছে, তারপরে আসছে আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মোহাম্মদ আবু হোসেন, ঢাকা মোহাম্মদপুর থেকে সাংবাদিক। মাহবুব কামাল স্যারের কাছে আমার প্রশ্ন, জি, যে সূচক অবনতি হলো এই দায়টা কার? আর আরেকটা প্রশ্ন, যে বিএনপি যে প্রধান জোট শরিক ছিল সেটাই প্রতিপক্ষ, এবং এর মধ্যে জোটে যে প্রার্থীদেরকে আসন ছাড়া হয়েছে সব জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, আবার কোন কোন ছোট দলের প্রার্থীরা তারা নিজ দল বিলুপ্ত করে একটা জোটে অংশগ্রহণ করলো। এই অবস্থায় দেখা গেল যে জোটের যারা নিজস্ব বিদ্রোহী প্রার্থী আছে এরাই জয়লাভ করলো। পরবর্তীতে নির্বাচনের পরে যদি বিএনপি জয়লাভ করে, বিএনপি কি একা হয়ে গেল কিনা বা একা হয়ে যাবে কিনা? জামাল হায়দার, আপনার কাছে যেটি জানতে চাইব, একজন দর্শক ফোন করেছিলেন, তিনি জানতে চেয়েছিলেন যে এই যে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে মোবাইল নেওয়া যাবে কি যাবে না, এটি নিয়ে নির্বাচন কমিশনের যে অবস্থান, একবার যে অবস্থান নিলে পরবর্তী বা রাজনৈতিক দলগুলো চাপে আবার সেটা পরিবর্তন করলো। একজন দর্শক ফোন করেছেন, এটা আসলে কেমন হলো? আর 2 নম্বর আমি একটু যুক্ত করতে চাই, মাহবুব কামাল যেটি বলছিলেন যে জুলাইয়ের যে চেতনা সেটি তো এরই মধ্যেই অনেকটা ধ্বংসের জায়গা বা আমরা হতাশের জায়গায় আছি, এবং যে সরকার আসবে সেই সরকার একটা বিপদের মধ্যে পড়বে, সব কিছু মিলে যদি। ওকে, প্রথম উত্তরটা হচ্ছে এরকম যে যখন মোবাইলটা বন্ধ করা হলো ও রোহিত করা হলো, সেটা হচ্ছে 400 গজের মধ্যে। স্বাভাবিকভাবেই দুই পক্ষই কিন্তু হাই টেন্সড হচ্ছে ভোটটা সঠিক হওয়ার জন্য, ভাবছে ও হয়তো রিগিং করবে, ও ভাবছে এ রিগিং করবে, এই তো গল্প। সো সেইটাতে 400 গজের এখানে যদি মোবাইলটা রেখে যায় সেটা একটা সমস্যা, সেটা হচ্ছে ভিতরে কি হচ্ছে আমরা জানতে পারছি না। আবার মোবাইলটা নিলে আরেক ধরনের সমস্যা হচ্ছে, কোথাও স্টেজ রিগিং করলেও সে নির্বাচন বানচালের একটা গল্প চলে আসে। এবার কিন্তু অফুরন্ত পাওয়ার দেওয়া হয়েছে নির্বাচনী আইনে, এবং তারা চাইলে কিন্তু একটা কেন্দ্রের জন্য পুরো সংসদীয় এলাকার ভোটটা রোহিত করতে পারতেছে। তো সব কিছু মিলে ওইটা একটা ডেফিনেটলি কনফিউশন। দুই পক্ষ থেকে এটাকে আমি বলি যে আশঙ্কা
মানে দুই পক্ষই ভয় পাচ্ছে যে 400 গজের মধ্যে না গেলে নিশ্চয়ই রেগিং হবে। তো সেখান থেকে দুই পক্ষই কনসার্ন রেজ করেছে। এখন যেটা হচ্ছে আপনি যেতে পারবেন কিন্তু বুথে নিতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে একটা মানুষ তো মোবাইল নিয়ে যাবে, মোবাইলটা রাখবে কোথায়? এখন একটা সলিউশন হতে পারে যে যার যার পোলিং এজেন্টের কাছে রেখে তারপরে হয়তো সিলটা দিয়ে ঢুকবে। কারণ এটাও বলা হচ্ছে যে অনেকে তো ওই বিকাশ টিকাশের গল্প আসছে, তো অনেকে বলবে যে বিকাশটা দেয়াই হয়েছে, ছবি তুলে আনতে হবে যে আমি ভোট দিয়েছি, এই গল্পটা মানে আমি লেমেনলি জানতে পারলাম। তো সব কিছু মিলে এখন যে অবস্থান আছে ঠিক, বাট সেই আলোচনাটা যদি আগে করে নিত তাহলে আর এই কনফিউশনটা আজকে যিনি শ্রোতা করলেন তার জন্য। আর জুলাইয়ের আকাঙ্ক্ষাটা হচ্ছে, আমি জুলাইয়ের মধ্যে ছিলাম, আমার জুলাইয়ের কনসার্নটা ছিল খুব সিম্পল, সেটা হচ্ছে সার্বভৌম বিরোধী একটা শক্তি বাংলাদেশকে 17 বছর পদানত করে রেখেছিল, এবং সেই সার্বভৌমের সেই একটা প্রশ্নের কারণেই তার গণতন্ত্র, তারপর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা অন্যান্য অপরাপর সকল জিনিসই একে একে ধ্বংস হচ্ছিল। সো এখন চিন্তা করতে হবে যারা জুলাইয়ের পরবর্তী যে যারা এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, এগুলো সার্বভৌমত্বের পক্ষের শক্তি। একজন একজনের প্রতি এই সম্মানটা ধরে না রাখতে পারলে আপনি নির্বাচন হলো, হয়তো কোনো গণ্ডগোল হলো না, কিন্তু যেটা ভাই বলছিলেন পরবর্তীতে কি হবে যদি এমন হয় ঘটনা, মনে করেন যে জামাতে ইসলামে পাওয়ারে আসলো অ্যান্ড বিএনপি কি আবার আওয়ামী লীগকে নিয়ে ওকে নামানোর জন্য আন্দোলনে আসবে, আর বিএনপি পাওয়ারে আসলো, জামাতে ইসলাম কত কম কুটিল হবে, কতটুকু উদার হবে, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। সো বাংলাদেশের ওই যে বললাম যে আপনার কি প্রথম জিনিসটা কোনটা, প্রায়োরিটি কোনটা, ক্ষমতা অর আসলে মানুষকে সার্ভ করা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমরা যেটা আলোচনা করছিলাম যে বাংলাদেশ ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। এটা হচ্ছে আমি এভাবে সংজ্ঞায়িত করি, আমাদের গণতন্ত্রটা হচ্ছে 5টা বন্ডুটি আর 60টা মানুষ। তো এখন নেতা যদি একটা বেশি খায় তাহলে 3জন লোক না খেয়ে থাকবে, তো নেতা যদি 2টা বেশি খায়, আমাদের প্রবণতা 2টা না 4টা পারলে 4টা বেশি খাবে, সো না খাওয়া মানুষের সংখ্যা বেশি, সো চেঞ্জ হবে। এটা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রিতে যদি খুব ইন্টেলিজেন্টলি সলিউশনগুলো ক্রিয়েট না করা হয়, আলটিমেট পরিণতি হচ্ছে চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। সো জুলাইয়ের আকাঙ্ক্ষা আসলে ধরে রাখা ভেরি ডিফিকাল্ট, রিসোর্স কম, অনেক আকাঙ্ক্ষা হয়। মাহবুব কামাল, নির্বাচন সামনে চলে এসছে, আপনি বলছিলেন যে নির্বাচন ইস্তিহার নিয়ে আপনার এক ধরনের নাকি ভালো লাগলো নাকি এটা নিয়ে আপনি? না, আমি এটা জুলাই আকাঙ্ক্ষা নিয়ে বলি, ওনার কথাটা ধরে আর কি। না, উনি বললেন যে 17 বছর দুঃশাসন হয়েছে ইত্যাদি, ওকে ফাইন, এগ্রিড। দেখেন, মোরালিটি হ্যাজ গট অ্যান এস্থেটিক স্ট্যান্ডার্ড, নৈতিকতার একটা নান্দনিক স্ট্যান্ডার্ড আছে। কীরকম দেখেন, আপনি একটা ইঁদুর মারলেন না, আপনি একটা খুব ভালো কাজ করলেন, আপনি বীর, কিন্তু আপনি যখন একটা প্রজাপতি মারবেন তখন আপনি আপনার মতো খারাপ লোক আর নাই, ঠিক আছে? এটা একটা স্ট্যান্ডার্ড আলাদা হয়ে যায়, এস্থেটিক স্ট্যান্ডার্ড। 17 বছর যা যা হয়েছে, ঠিক আছে, এটা চরম অন্যায় হয়েছে না, তাই বলে কি যেহেতু এটা আওয়ামী লীগ করছে সেহেতু ওইটার মোরালিটি, ফ্রম দ্য পয়েন্ট অফ মোরালিটি ওইটা খুবই খারাপ, আর এখন যেগুলি করা হচ্ছে ফ্রম পয়েন্ট অফ মোরালিটি, যেহেতু এটা অভ্যুত্থানের শক্তি, সেটা খুব ভালো। এইটা কম্প্যারিজন ইজ এ ভেরি ব্যাড ওয়ে টু অ্যানালাইজ এ সিচুয়েশন। হ্যাঁ, এই গভর্নমেন্ট যা করছে, বহু ক্ষেত্রের এই গভর্নমেন্টের সূচক গত 17 বছরের চেয়ে নিচে, বহু সূচকে, কিছু সূচক ভালো আছে, বাট বহু সূচকের নিচে আছে। হ্যাঁ, ফলে এই মানে এটা হয় কি, মানে 17 বছর এই বললে হয় কি, সব পরবর্তী সব দোষগুলো আন্ডারমাইন হয়ে যায়, মানে এটার কোনো হালকা হয়ে যায় জিনিসটা। ইকুয়ালি ব্যাড, এটা বলতে হবে আমাদেরকে, ইকুয়ালি ব্যাড। হ্যাঁ, এইখানে আরেকটা বলি, একজন দর্শক ফোন করেছিলাম, আমরা উত্তর দিইনি। তিনি বলেছেন যে দুর্নীতির সূচকে বাংলাদেশের যে অবনতি হলো, এটা দায় আসলে কে নেবে? এটা 1 বছরে তো এক ধাপ নামছে, তাহলে এই গভর্নমেন্ট তো 16 মাস যাবত আছে, তাই এই গভর্নমেন্টের দায় হবে না? এইটা তো আর স্বৈরাচারের লিগাসি না। আপনি গত বছর যা ছিল, 14 ছিল না 13 ছিল, এবার 14 ছিল, এবার 13 হয়েছে, 1 স্টেপ ডাউন, তাই না? তো এইটা কে শাসন করছে? এই এক বছর কে শাসন? এই গভর্নমেন্ট শাসন করছে। এখানে তো আর স্বৈরাচার এসে দুর্নীতি করে নাই, করছে, তাই না? তো এইখানে এই সরকারের আবার দুর্নীতিগুলি হয়েছে, ফলে এটা হয়েছে। এইখানে তো স্বৈরাচারকে দোষ দেওয়ার কিছু নাই। এটাতে একটু অ্যাড করতে চাই, এটা এরকম যে আসলে অভ্যুত্থান যারা করেছিল এই সরকারের কেউ তো করে নাই, এটা একটা থার্ড পার্টি সরকার। মানে আমরা অভ্যুত্থান, প্রথমে 3জন, 2জন তো ছিলেন, 2জন হ্যাঁ ছিল, কিন্তু আলটিমেটলি মেইন জিনিসটা তো থার্ড পার্টি। আমি হায়ার করে আনছি আরেকজনকে, যে আমি অভ্যুত্থান করেছি, চেঞ্জ হয়েছে, সে আকাঙ্ক্ষা তো ও ধারণও করে না। ও কি ধারণ করেছে সে তো করে না। আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল একটা পরিবর্তন। এটা শুধুমাত্র আওয়ামী লীগ গভর্নমেন্ট পরিবর্তন এই কথাটা না,
টোটাল সিস্টেমটার মধ্যে একটা ভেজাল ছিল, সেটাই তো চেঞ্জ করতেছে। সো যেটা হয় যে ও থার্ড পার্টি সরকার এবং অথর্ব সিস্টেমেই সে চালাইছে, কারণ হচ্ছে 21 জন মানুষ দিয়ে তো আর চালানো যায় না, তারপরে সব ক্ষমতা সচিবদের হাতে ছিল, সিম্পল। না না, দুর্নীতির তো আমরা বহু খবর পাইছিও, ওরাও একজন করছে। একজন উপদেষ্টার যে এপিএস, তার বিরুদ্ধে তো কয়েকশো কোটি টাকার দুর্নীতি অভিযোগ হয়েছে না, বিটকয়েন কেনা আছে, অনেক অনেক কিছুই তো আছে। হয়েছে, তাই না? এবং আন্ডার কারেন্ট কি হয়েছে সেগুলো তো আমরা জানি না। আন্ডার কারেন্ট আমরা তো সুপারফিশিয়ালি দেখতেছি, অন্তঃস্রোত তো আমরা দেখি নাই কি কি হয়েছে। মানে 5ই আগস্টের পরে কীভাবে বিগ বিগ চাঁদাবাজি হয়েছে, কীভাবে মানুষকে পোস্টিং বাণিজ্য হয়েছে, কীভাবে, এগুলো তো আমরা দেখি নাই। এগুলো বের হবে সামডে, এভরিথিং উইল বি রিভিলড। হ্যাঁ, এটা মনে করার কোনো কারণ নাই যে স্বৈরাচারের সব বের হয়েছে আর এই সরকারের কোনো কিছু বের হবে না, এটা মনে করার কোনো কারণ নাই। আচ্ছা, আপনি এটা বলতেছিলেন, এই যে কি বলতেছিলেন, ইশতেহার না? দেখেন, ইশতেহারে আমি একটা বড় জিনিস, আমি একটা ল্যাক পাইলাম আর কি। হ্যাঁ, সেটা হলো যে ইশতেহারে তারেক রহমান সাহেব বললেন যে গ্যাস খনন করা হবে এবং গ্যাস দেওয়া হবে না। তো ঠিক আছে, এটা যদি করতে পারে ভালো। আমি বলি কি, এখন মডার্ন যুগে আমি চাইছিলাম যে ব্লু ইকোনমি নিয়ে দুই দলের একটা ইয়ে থাকবে, একটা কি বলে যে বক্তব্য থাকবে, ব্লু ইকোনমি কীভাবে এক্সপ্লোর করা যায়। এটা এখন কিন্তু ইট ইজ এ কোয়েশ্চেন অফ দি টাইম। কারণ আমাদের তো সম্পদ সীমিত এবং মানুষ বাড়তেছে, সম্পদের ক্ষয় হচ্ছে ইত্যাদি। ফলে ব্লু ইকোনমি ক্যান বি অ্যান অল্টারনেটিভ, এবং শুধু নট অনলি ফর বাংলাদেশ, ইট ইজ ফর এভরি কান্ট্রি আর কি। হ্যাঁ, রিসোর্সফুল এত, এইটা কীভাবে এক্সপ্লোর করা যায়, কীভাবে, এই ব্যাপারে তাদের একটা স্ট্যান্ড থাকা উচিত ছিল। হ্যাঁ, যে আমরা এটা করবো। হ্যাঁ, এটা হইতে পারে যে এটা 5 বছরের সরকার এটা কী করবে, এটা ঠিক না। যে তাল গাছ লাগায় সে ওই তাল গাছ খাইতে পারে না। বা আর একটা উদাহরণ দেই, যেমন ধরেন স্পেস সায়েন্স, বহু আগে থেকে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন শুরু করছে, সেই ইউরি গ্যাগারিন থেকে শুরু করে ইত্যাদি, কিন্তু ফাইনালি চাঁদে গেল তো আরও অনেক পরে, 70-তে, তাই না? তো এইটা একটা শুরু করতে হবে, ইট মাস্ট বি স্টার্টেড। কিন্তু এই ব্যাপারে কোনো কথা নাই, ব্লু ইকোনমির ব্যাপারে কোনো কথা নাই। হ্যাঁ, এবং কতগুলি আজগবি মানে আমরা দেখলাম, হ্যাঁ, দুই পক্ষ থেকেই। আর এটার কোনো কথা হইলো? আপনি বলেন যে কি বলে এই কি 50 কোটি গাছ লাগানো হবে, 20,000 কিলোমিটার করবে, তারপরে 10 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে যারা বিদেশি। আপনি বেতনটা দেন না, যে পে স্কেল যে ডাবল করে দিয়ে, এই বেতন দিতে হিমশিম খাবেন আপনি। হ্যাঁ, তা আপনি এই এত কিছু করার পরে আপনি 10 লাখ টাকা করে দিবেন, 4,000 লোককে কার্ড দিবেন আপনি। হ্যাঁ, 4 কোটি ফ্যামিলিকে কার্ড দিবেন, এবং তারপরে প্রবাসীদের 2 কোটি কার্ড দিবেন। এগুলি না বললে হয় না। আমি বলি কি যে শুনেন, এটা আমি চালু করছি, সেটা হচ্ছে যে এই প্রমিস ইজ এ ক্লাউড, বাস্তবায়নটা হচ্ছে রেইনফল। হ্যাঁ, আপনি যদি বৃষ্টিপাত না হয়, এই ক্লাউড দিয়ে, এই প্রতিশ্রুতি দিয়ে কি হবে, তাই না? এটা বাস্তবায়ন লাগবে, তাই না? তো ফলে এগুলি কে বাস্তবায়ন করবে বলেন? এই যে বলতেছি আর কি নানা রকম। হ্যাঁ, ফলে এগুলি বলা উচিত কি জানেন, যে আমাদের যে সীমিত সম্পদ এর অপটিমাম ইউটিলাইজ করবো, এবং কিভাবে করব সেগুলি আমরা ধীরে ধীরে আপনাদের জানাবো। এগুলি তো দরকার নাই। এটা হয়েছে কি শুনেন, কারণটা হলো আমাদের পাবলিক তো ইমোশনাল, তা চায় না। এগুলি পাবলিকের লেজুর ভিত্তি করতেছে। পলিটিশিয়ানের দায়িত্ব পাবলিকে লিড করা, তারা পাবলিকের লেজুর ভিত্তি করতেছে। এটা তারা কিভাবে এই সোসাইটিকে আগায় দিবে। পাবলিকের যদি আপনি লেজুর ভিত্তি করেন, হ্যাঁ, তাহলে আপনি নেতা হয়েছেন কেন? আপনি পাবলিককে এডুকেট করবেন, পাবলিককে লিড করবেন। হ্যাঁ, আপনি মানে, কারণ পাবলিক তো আর এত কিছু বুঝে না। অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামাল হায়দার, আপনাকে শেষ করব, এবারকার নির্বাচনে আসলে কে জিতছে, বিএনপি, জামায়াত নাকি বাংলাদেশ? ওকে, আমি বাংলাদেশ জেতার পক্ষে, আর যদি না যেতে সেটা হচ্ছে বাংলাদেশের ভাগ্য। তাছাড়া আমার কিছু বলার নাই। আমি জুলাইয়ে সামিল হয়েছিলাম একটা আকাঙ্ক্ষা নিয়ে যে একটা সুন্দর বাংলাদেশ হবে, যেটা অন্যান্য অপরাপর মানুষের সাথে। কিন্তু এই ভোটের এখানে এসে আমাদেরকে একটা প্লেতে আসতে হবে, বা যেই প্লেটা করলে পারে আসলে বাংলাদেশ জিতবে। আমাদের দেখেন হানা ভোটের মাধ্যমে যে আয়োজনটা করা হচ্ছে, সেটার মাধ্যমে কিন্তু একটা সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ আসবে, যেখানে ফ্যাসিজম সহজে জন্ম নেওয়া যাবে না। সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে
বিরোধী দলেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে যে দুই দলের কেউই বিরোধী দল হওয়ার জন্য সেভাবে প্রস্তুত না, সেই জাতীয় ভাইবও তারা দিচ্ছে না, যার কারণে উত্তেজনা আসছে। আর সবচেয়ে বেশি খারাপ যে জিনিসটা হচ্ছে, এখানে একটা জঙ্গলিপনা বেশি চর্চা হচ্ছে, যেটা আসলে সুস্থ রাখার মতো থাকছে না। যেমন কবল সব শেষে না, বাংলাদেশ কিভাবে জিতবে, একটা ছোট্ট 30 সেকেন্ড লাগবে। কিভাবে জিততে পারে, এক লোক লাইব্রেরিতে গেছে, গিয়ে বলতেছে ভাই আত্মহত্যার কোনো বই আছে, আমি আত্মহত্যা করব, এই মেথডগুলি একটু জানি, কোনটাতে কীভাবে আত্মহত্যা করা যায়। তো লাইব্রেরিয়ান বলতেছে যে আপনি ঠিক আছে বইটা নিতে পারেন, কিন্তু বইটা ফেরত দেবে কে, আপনি তো মরে যাবেন। তখন ওই লোক বলতেছে যে না তাই তো, আমি তো মরে যাব, বইটা কে ফেরত দিবে, সে আর বই নেয় নাই। একজন আত্মহত্যা করতে যাচ্ছে, সেই লোকের সেন্স অফ রেসপন্সিবিলিটি হচ্ছে এই যে যেহেতু আমি আত্মহত্যা করবো, এই বইটা তো ফেরত দিতে পারবো না। এই সেন্স অফ রেসপন্সিবিলিটি যদি সব পক্ষের থাকে, হ্যাঁ, বিএনপি জামাত থেকে শুরু করে ডক্টর ইউনূস থেকে শুরু, সবার এই দায়িত্ববোধ যদি থাকে সেই লোকের মতো, তাইলে যদি এটা বাংলাদেশ জিততে পারে, আদারওয়াইজ না। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই আলোচনা থেকে আমরা একটা প্রত্যাশা করতেই পারি যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যেই জিতুক বাংলাদেশ জিতে যাক, এই প্রত্যাশা নিয়ে শেষ করো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সঙ্গে থাকবেন।